কিছুই নেই, তাই তো? না স্যার। ঠিক আছে, আচ্ছা, এটা তো দিয়েছিলে বটানি। আর ফিজিওলজি পার্টের কি কি দিতে হবে সেটা যদি আমাকে একটু বলতে। ফিজিওলজি পার্টের নোটস গুলো কি আছে তোমাদের কাছে? আচ্ছা, ফিজিওলজিটা মোটামুটি 11-12 বই তো সবটাই প্রায় আছে। হুম। এবার আমি তো যদি সেভাবে লাগে তো আমি আপনাকে তখন আর জানাবো স্যার। আচ্ছা, বেশ। ওকে। তো বিদিশা যেরকম ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে টপিক গুলো লিখে দিয়েছে, সেই অনুযায়ী আমি ওই জেনেটিক্স এডিটির ওই পার্টের কিছুটা মেটেরিয়াল আমি দিয়ে দিয়েছি আজকে। বাকিদেরকেও আমি বলছি যে তোমাদের যে যে জায়গাগুলোতে মনে হবে যে একদমই কোনো মেটেরিয়াল নেই, একটু পেলে ভালো হতো, সেই জিনিসগুলো কিন্তু আমাকে একটু গ্রুপেতে মেসেজ করে দিও। ঠিক আছে, তাহলে আমি সেই অনুযায়ী আস্তে 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 আপলোড করতে থাকবো। এই মেটেরিয়াল গুলো নিজের মতো করে রেডি করতে থাকো। যেখানে যেখানে কনফিউশন বা অসুবিধা হবে আমার কাছ থেকে জেনে নেবে বা জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে কি হবে, দুদিক থেকে আহ সিলেবাসটাকে এগোনো যায়। বড্ড বড় সিলেবাস, আর 3টে সাবজেক্ট, তো এটাই মেন সমস্যা। আচ্ছা, তাহলে আজকে কি হওয়ার কথা ছিল বলো তো? আজকে মোস্টলি রেচন হওয়ার কথা ছিল, তাই তো? না স্যার, আমাদের সার্কুলেশন হচ্ছিল ওখানে। আপনি আজকে ওই হার্ট দিয়ে স্টার্ট করবে বলেছিলেন, মানে হিউম্যান সার্কুলেশন পার্টটা করাবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে। হিউম্যান সার্কুলেশনের পার্টটা ছিল না, আমার জন্য খালি মনে হচ্ছিল যে রেশনের রেজিস্ট্রেশনটা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওখানে যেটা আমি পাঠিয়েছি একবার দেখো তো, যে হিউম্যান সার্কুলেশনের কিছু তোমাদের এর আগে কোনো নোটস দিয়েছিলাম কি? সার্কুলেশন রিলেটেড কোনো নোটস দিয়েছিলাম কি? আজকে কি পাঠিয়েছি সার্কুলেশনের নোটস? দেখো, তোমার খেয়াল পড়ছে না। স্যার ওই আসল আর ওটা দিয়েছিলেন, আর এমনি ওয়ান লাইনার দিয়েছিলেন কিছু। আর কেঁচোটা দিয়েছি, আরশোলা না, কেঁচোটা দিয়েছি। এই সরি, কেচো কেচো, সরি। হুম হুম। আচ্ছা আচ্ছা, ওই পার্টটা দিয়েছিলাম না। আচ্ছা, ওখানে প্ল্যান্ট সার্কুলেশন মনে হয় কিছু যায়নি না? না স্যার, প্ল্যান্ট সার্কুলেশন এমনি দেওয়া। ওয়ান লাইনারের মধ্যে যা আছে সেটাই। হুম 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 হুম। ঠিক আছে। আচ্ছা, হিউম্যান সার্কুলেশনে কিছু শুরু করেছিলাম কি? না স্যার, কিছু স্টার্ট করেননি। লাস্ট কতদূর হয়েছিল আমাদের? ওই মেনলি আপনি ওই এটাই করাচ্ছিলেন, কেঁচোটাই করাচ্ছিলেন। আচ্ছা, এমনি নর্মাল অ্যানিমালের বইগুলো ডিসকাস করছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, বেশ। আচ্ছা, আগের দিন ইয়ে বলেছিলাম, ললিগো বলেছিলাম। না স্যার, ললিগো বলেননি। ললিগো বলা হয়নি, তাই তো? আচ্ছা আচ্ছা, যত তোমার একটা জিনিস বলি, কেঁচোটা মেনলি বলেছিলাম আগের দিন, কেঁচো ডিসকাশন হয়েছিল। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে এক্সাম্পল গুলো, যে কাদের মধ্যে আমাদের ওপেন সার্কুলেশন দেখছি, কাদের মধ্যে আমরা ক্লোজ সার্কুলেশন দেখছি, এই এক্সাম্পল গুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, যেমন ধরো প্রনেতে কি ক্লোজ না ওপেন? প্রনেতে কিরকম সার্কুলেশন দেখতে পাই, ক্লোজ না ওপেন? ওপেন। প্রনেতেও ওপেন সার্কুলেশন দেখি। আর ককরোচ? ককরোচে তো ওপেন। হ্যাঁ, ককরোচেও ওপেন সার্কুলেশন দেখছি। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, এগুলোর পাশাপাশি ঝিনুক। ঠিক আছে, ঝিনুকের কিন্তু হাফ ক্লোজড হাফ ওপেন সার্কুলেশন, এই এক্সাম্পলটা একটু মাথায় রাখবে। একটু এক্সেপশন টাইপের এক্সাম্পল। ঝিনুক এখানে হাফ ক্লোজ হাফ ওপেন সার্কুলেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, ললিগো। ললিগোর সার্কুলেশনটা ইম্পর্টেন্ট কেন? ললিগোর বৈশিষ্ট্য কি?
মনে আছে? গার্গী, বিদিশা, লীনা, তিনজনে আছো আপাতত। একটা প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখবে, ললিগো কিন্তু দ্বি হৃৎপিণ্ড, মানে ওর দুটো হার্ট, একটা হচ্ছে ফুলকা হৃৎপিণ্ড বা ব্রঙ্কিয়াল হার্ট, আর একটা হচ্ছে দেহজ হৃৎপিণ্ড। ঠিক আছে, ফুলকা হৃৎপিণ্ড, দেহজ হৃৎপিণ্ড। ঠিক আছে, ললিগোতে আমরা দুটো হৃৎপিণ্ড পাচ্ছি, একটা ফুলকা হৃৎপিণ্ড আর একটা দেহজ হৃৎপিণ্ড। দেহজ হৃৎপিণ্ডের নিলয় থেকে রক্ত বেরিয়ে পুরো দেহে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, সেখান থেকে অক্সিজেনবিহীন রক্ত বৃক্কের মাধ্যমে ফুলকা হৃৎপিণ্ডে যাচ্ছে। এক মিনিট, দেখো হোয়াইট স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ললিগো। ললিগোতে কি বললাম? প্রথমত এর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে দুটো হৃৎপিণ্ড। ঠিক আছে, দুটো হৃৎপিণ্ড দেখতে পাওয়া যাচ্ছে ললিগোতে। কি কি? একটা আমরা বললাম ফুলকা হৃৎপিণ্ড, ফুলকা হৃৎপিণ্ড, আরেকটা হচ্ছে দেহজ হৃৎপিণ্ড। দেহজ হৃৎপিণ্ড, ঠিক আছে, একটা ফুলকা হৃৎপিণ্ড, একটা দেহজ হৃৎপিণ্ড। আচ্ছা, দেহজ হৃৎপিণ্ডের নিলয় থেকে রক্ত দেহে মুক্ত হচ্ছে, সমস্ত দেহে ছড়াচ্ছে। এই দেহজ রক্ত থেকে অক্সিজেন বিহীন রক্ত যেটা, ঠিক আছে, সেটা বৃক্ক বা কিডনির মাধ্যমে সোজা চলে আসছে কোথায়? ফুলকা হৃৎপিণ্ডে। ঠিক আছে, ফুলকা হৃৎপিণ্ড থেকে রক্তটা যাচ্ছে কোথায়? ফুলকা হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে ফুলকাতে। ঠিক আছে, ফুলকা হৃৎপিণ্ড থেকে অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, অক্সিজেন গ্রহণ করছে। ঠিক আছে, অক্সিজেন গ্রহণ করে এটা আবার ব্যাক করে চলে আসছে কোথায়? দেহজ হৃৎপিণ্ডে। দেখো ললিগোর সার্কুলেশনটা বোঝা গেল? না কনফিউশন হচ্ছে বলো? দুটো হৃৎপিণ্ডের কাজ কি বোঝা গেল? হ্যাঁ স্যার।
কোনো কনফিউশন হলে বলো কিন্তু। ললিগোর ছবি দেখেছো তো? হ্যাঁ স্যার। খেয়েছো কখনো ললিগো? না স্যার, ওই আইডেন্টিফিকেশনে ছিল, ওটা দেখেছিলাম। খেয়ে দেখোনি কোনোদিন? হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা। না স্যার। আপনি খেয়েছেন স্যার? ললিগোটা আমার খাওয়া হয়নি, ইচ্ছা আছে কোনো একদিন যদি সুযোগ পাই অবশ্যই খেয়ে দেখবো কিরকম খেতে। আচ্ছা, অক্টোপাস যদি খাওয়া যায়, স্কুইড যদি খাওয়া যায়। স্যার ললিগোকে স্কুইডের মধ্যেই তো ফেলে স্যার। হ্যাঁ, কিন্তু ললিগোটা হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ ললিগো ইজ এ টাইপ অফ স্কুইডস বলতেই পারো। তো আমরা যেগুলো খাই সেগুলো একটু বড় সাইজ, আর ললিগো আমরা এক্সাম্পল হিসেবে যেগুলো কিনি সেগুলো ছোট সাইজ, ছোটটা খেয়ে দেখা হয়নি আমার। আচ্ছা বেশ, তাহলে ললিগোর সার্কুলেশন ক্লিয়ার তো, কোনো কনফিউশন নেই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যখন আমরা সার্কুলেশনের কথা চিন্তা করি, স্বাভাবিকভাবে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও তো হৃৎপিণ্ড আছে। তো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডের কাজ অনুযায়ী, কাজের দিক থেকে হৃৎপিণ্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি? একটাকে বলছি আমরা স্নায়ুজ হৃৎপিণ্ড অর্থাৎ নিউরোজেনিক হার্ট, আর একটাকে আমরা বলছি পেশিজ হৃৎপিণ্ড অর্থাৎ মায়োজেনিক হার্ট। এটা স্যার আরেকবার বলবেন? আমি বললাম যে কাজের দিক থেকে হৃৎপিণ্ড যেভাবে কাজ করছে, কাজের দিক থেকে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। একটাকে আমরা বলছি স্নায়ুজ হৃৎপিণ্ড বা নিউরোজেনিক হার্ট, আর একটাকে আমরা বলছি পেশিজ হৃৎপিণ্ড বা মায়োজেনিক হার্ট। ঠিক আছে, অর্থাৎ যে হৃৎপিণ্ডের সংকোচন উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে পৌঁছয় তাকে আমরা বলছি স্নায়ুজ হৃৎপিণ্ড বা নিউরোজেনিক হার্ট। মাথা রাখবে তোমার স্নায়ুজ হৃৎপিণ্ড নর্মালি অমেরুদণ্ডী প্রাণীদের হার্টের মধ্যেই দেখতে পাওয়া যায়, হার্টকেই বলা হয়। ঠিক আছে, কাজের দিক থেকে হার্টকে আমরা দুটো ভাগে ভাগ করলেও অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে যে সংকোচন উদ্দীপনা সেটা স্নায়ুর মাধ্যমে ঘটছে, সেই জন্য সেটাকে আমরা নিউরোজেনিক হার্ট বলছি। ঠিক আছে, আর যে কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হার্টকে আমরা বলছি পেশিজ হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ডের উদ্দীপনা হৃদ পেশি কোষেই তৈরি হয়। বোঝা গেল? দেখো জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার। কাজের দিক থেকে হার্ট দু রকম, নিউরোজেনিক আর মায়োজেনিক। ঠিক আছে, যদি হার্টের সংকোচন, সংকোচন হলেই প্রসারিত হবে, যদি সংকোচনটা হার্টের নার্ভাল ইম্পালসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, স্নায়ু উদ্দীপনার উপর নির্ভর করে, তখন তাকে আমরা বলছি নিউরোজেনিক হার্ট। যেমন অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, আর হার্টের কন্ট্রাকশন ওটা যদি হৃদ পেশি কোষের উপর নির্ভর করে, তখন আমরা সেটাকে বলছি পেশিজ হৃৎপিণ্ড বা মায়োজেনিক হার্ট।
নিউরোজেনিক হার্ট নর্মালি কোথায় পাচ্ছি আমরা? না, নিউরোজেনিক হার্ট নর্মালি আমরা পাচ্ছি অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে। আর মায়োজেনিক হার্ট বা পেশিজ হৃৎপিণ্ড আমরা কোথায় পাচ্ছি? মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার নর্মালি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা ক্লোজড সার্কুলেশন দেখতে পাই। কারণ কি না, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে রক্ত সবসময় ওই হার্ট এবং নালিকার মধ্যেই সম্বন্ধ, মানে কনফাইন থাকে, তার বাইরে যায় না, সেই জন্য এটা আমরা বলছি ক্লোজ সার্কুলেশন। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে হার্টের যে চেম্বার গুলো ব্লাড রিসিভ করে বাইরে থেকে তাদেরকে আমরা বলছি অলিন্দ, আর যারা হার্ট থেকে ব্লাডকে রিলিজ করাচ্ছে তাদেরকে আমরা বলছি নিলয়, তাই তো? আচ্ছা, এবার মাছের ক্ষেত্রে কটা চেম্বার হার্টে? মাছের দুটো স্যার। স্যার মাছের দুটো চেম্বার। আচ্ছা, মাছের যে হার্ট, সে হার্টের একটা নাম আছে, কি নাম? ভেনাস হার্ট। ভেনাস ভেনা হার্ট। স্যার। হ্যাঁ, কেন বলা হয় ভেনাস হার্ট মাছের হার্টকে? বা CO2 যুক্ত ব্লাড মানে হার্টের মধ্যে থাকে তাই। হার্টের মধ্যে CO2 যুক্ত ব্লাড থাকে, মানে এই জন্য- যে মানে দুটো মানে ব্লাডটা মিশে যায়, কিন্তু দুটো চেম্বার আছে। হুম। আচ্ছা, যদি তাই বলো তাহলে যাদের তিনটে চেম্বার তাদের ক্ষেত্রে ব্লাড মেশে না, হ্যাঁ, তাহলে তাই ক্ষেত্রে আমরা ভেনাস হার্ট বলছি না। মানে ওখানে তিনটে চেম্বারের ক্ষেত্রে কিছুটা হলেও মানে বিশুদ্ধ রক্ত থাকে। হুম। আর মাছের ক্ষেত্রে? একদমই সেটা থাকে না। আচ্ছা, হ্যাঁ, অনেকটাই ঠিক, একটু অ্যান্সারটাকে অ্যাডজাস্ট করে নিও। সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে মাছের হৃৎপিণ্ডে সবসময় অক্সিজেন বিহীন রক্তই প্রবেশ করে। মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কখনো অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে না। সেই কারণে যেহেতু সবসময় অক্সিজেন বিহীন রক্তই প্রবেশ করে, সেই জন্য মাছের হার্টকে আমরা বলি ভেনাস হার্ট। ঠিক আছে? হ্যাঁ, এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, যে কেন ভেনাস হার্ট বলা হয়, বা কোন প্রাণীর হৃৎপিণ্ডে সর্বদা অক্সিজেন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে? এবিসিডি অপশন দিন, আর আনসার হবে ফিশ। বা অনেক সময় ডাইরেক্ট ফিশ না বলে সেখানে তোমার অপশনও দিয়ে দিতে পারে। ঠিক আছে, হয়তো মাছের সাইন্টিফিক নেম দিয়ে দিল তোমার, ঠিক আছে, সাইন্টিফিক নেম দিয়ে তোমাকে বললো আনসার এবিসিডি কোনটা হবে অপশন, তাহলে যেটা আমার মাছ হবে সেটাই আমার অ্যান্সার হবে। আচ্ছা, বেশ। দ্বিতীয় হচ্ছে সরীসৃপ। সরীসৃপে কটা প্রকোষ্ঠ পাই, কটা চেম্বার পাই আমরা? তিনটে চেম্বার। সরীসৃপে তিনটে চেম্বার। হুম। আর কেউ? তাহলে বিয়েতে কতগুলো পাই তোমার? কি বলে উভচর যাদেরকে আমরা বলছি, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়াতে কতগুলো পাই? স্যার সরীসৃপে নিলয়টা মানে অর্ধ বিভক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, অর্ধ থাকে। হুম, মানে 3.5 চেম্বার বলা যায়, মানে অসম্পূর্ণ প্রকোষ্ঠ হয়ে যায়। আর অ্যামফিবিয়াতে উভচরে স্যার ওদের তিনটে চাই। 3টে চেম্বার।
আর স্তন্যপায়ী পাখি এদের ক্ষেত্রে 4টা চেম্বার। এদের চারটে। ক্ষেত্রে 4টা চেম্বার, তাই তো? বেশ ফাইন। আচ্ছা আচ্ছা, আহ এটা আমরা জানি যে ধমনী অলওয়েজ আমাদের অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, আর আহ, তোমার শিরা সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, তাই তো? আচ্ছা, তো বেসিক্যালি স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সার্কুলেশনটা কিরকম হয়? স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, এই ফ্লো চার্টটা একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে নর্মালি আমি জেনারেল ভাবে একটা ফ্লো চার্ট করছি। সেটা হচ্ছে, ধরো বাম নিলয়, ঠিক আছে? বাম নিলয় থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে পৌঁছচ্ছে, ঠিক আছে? তার মাধ্যমে মহাধমনী, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে, ঠিক আছে? দেহ থেকে রক্তটা যাচ্ছে কোথায়? তোমার ডান অলিন্দ, ডান অলিন্দ। তার মাধ্যমে যাচ্ছে মহাশিরা, এখানে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডান অলিন্দ থেকে অক্সিজেন বিহীন রক্ত, অর্থাৎ -O2 রক্ত, যেটা অক্সিজেন বিহীন রক্ত ঢুকছে কোথায়? ডান নিলয়। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, এখানেও কিন্তু অক্সিজেন নেই, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তার মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? ফুসফুস। ফুসফুস থেকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা, এটা অক্সিজেন যুক্ত হলো এখানে। ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, অক্সিজেন যুক্ত করছে, ফুসফুস শিরার মাধ্যমে চলে আসছে কোথায়? বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে বাম লিভার, ঠিক আছে? এইভাবে স্তন্যপায়ীর দেহে নর্মালি আমাদের সার্কুলেশন ঘটে থাকে, ঠিক আছে? আচ্ছা বেশ, এটা তো গেল মোটামুটি হার্টের সঙ্গে রিলেট করে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় আহ বৃক্কে যার মাধ্যমে রক্ত সরবরাহ হয় সেই রক্তবাহের নাম কি? বৃক্কে যার মাধ্যমে রক্ত সরবরাহ হয় সেই রক্তবাহের নাম কি? এটা বলা উচিত। রেনাল আর্টারি। বলো বলো বলো। রেনাল আর্টারি দিয়ে ওই
হ্যাঁ, ওটার রেনাল আর্টারি। রেনাল আর্টারি, ঠিক আছে। এবার রেনাল আর্টারি, এটা তো আর্টারি, ঠিক আছে। রেনাল আর্টারি তো তোমার ইয়েরই পার্ট, মানে অ্যাওটারই একটা অংশ রেনাল আর্টারি। সেই জন্য মাথায় রাখবে যে পৌষ্টিক নালীর পিঠের দিকে কিংবা পেটের দিকে যে পার্ট, পৌষ্টিক নালীর পিঠের দিকে বা পেটের দিকে যে পার্ট, সেটাকে আমরা বলছি, রেনাল আর্টারি দুটো পার্ট চলে আসছে, পিঠের দিকে বা পেটের দিকে যে পার্ট, সেটাকে আমরা বলি ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা, ঠিক আছে। আর নিচের দিকের যে পার্ট, সেটাকে আমরা বলি ভেন্ট্রাল অ্যাওর্টা। ঠিক আছে। তো রেনাল আর্টারি দুটো সেকশন হয়ে যায়, ডরসাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা। ঠিক আছে। আচ্ছা, আমাদের দেহে 3 রকমের রক্তবাহ দেখি তো। রক্তবাহ কি কি প্রকার দেখি? 3 রকমের দেখি। কি কি? একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে জালিকা। ঠিক আছে, শিরা, ধমনী, জালিকা। এই যে 3 রকমের রক্তবাহ আমাদের দেহে, এই 3 রকমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রক্তবাহ কোনটা? ক্যাপিলারিজ মানে জালিকা। হ্যাঁ, ভেরি গুড। জালিকার পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, ইয়ের নাম শুনেছো? সাইনোসয়েড। সাইনোসয়েড কি কি, মানে সাইনোসয়েড জিনিসটা কি? সাইনোসয়েড কি জিনিস? নো আইডিয়া, বলা যাবে না। সাইনোসয়েড হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের যে সূক্ষ্ম রক্তবাহগুলো হয়, ঠিক আছে, সূক্ষ্ম যে রক্তবাহগুলো হয়, সেই রক্তবাহগুলো কোনো কারণে যদি প্রসারিত হয়ে যায়, তখন এদের এন্ডোথেলিয়ামটা বিচ্ছিন্ন কোষযুক্ত হয়, টুকরো টুকরো কোষযুক্ত হয়, এন্ডোথেলিয়াম। ঠিক আছে। এই এন্ডোথেলিয়াম যখন কোনো রক্তবাহের বিচ্ছিন্ন কোষ দ্বারা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি সাইনোসয়েড। ঠিক আছে। মাথা রাখবে, সাইনোসয়েডের কোষগুলো যদি বিচ্ছিন্ন হয়, ফলে সাইনোসয়েডের প্রাচীরে ছিদ্র থাকে, এবং এই ছিদ্রের মাধ্যমে রক্ত দেহকোষের সংস্পর্শে আসতে শুরু করে। ঠিক আছে। দেহে যদি ক্রমাগত সাইনোসয়েড তৈরি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ব্লাড র্যাপচারিং হয়, কি ভেন র্যাপচারিং বা ব্লাড ভেসেল র্যাপচারিং হয়।
ঠিক আছে? সাইনুসয়েড মেনলি কোথায় কোথায় দেখা যায়? সাইনুসয়েড মেনলি যেমন ধরো যকৃতে দেখা যায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দেখা যায়, স্প্লিনে দেখা যায়। স্প্লিনে দেখা যায়, পিটুইটারি গ্ল্যান্ডে দেখা যায়, ইত্যাদি জায়গায়। ঠিক আছে, বুঝে গেল সাইনোসয়েড কি? স্যার ওকে, বিদিশা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, লিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, মধুরিমার দেরি হলো কেন জয়েন করতে? মধুরিমা শুনতে পাচ্ছ আমার কথা? স্যার এখানে খুব নেট প্রবলেম হচ্ছিল, এখনো হচ্ছে, ওই জন্য দেরি হয়েছে। নেট প্রবলেম? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বেহালা চৌরাস্তা থেকে আরেকটু ভেতরে, মানে ওই শিবরামপুর মুচিপাড়া ওই দিকে আর কি। এখানে সব জল ফল জমে গেছে তো ওখানে খুব ওখানে ওখানে এরকম নেটওয়ার্কের ইস্যু? হ্যাঁ, ওটা নেটটা আজকে কাজ করছে না আজকে। তো কলকাতার মধ্যেই তো ওটা। হ্যাঁ তো, হ্যাঁ কলকাতার মধ্যে, কিন্তু ওটা নেট জল জমে গেছে তো চারদিকে, ওই নেটের লাইন যেখানে সেখানে আর কি, যে নেট দেয় ওখানে আর কি সব জল জমে গেছে পুরো, যেখান থেকে নেট পাই আমরা এখানে। আচ্ছা, সাবাবস এরিয়াতে হলে একটু ইন্টারনেটের প্রবলেম হয় ঝড় বৃষ্টি হলে, এরকম হয়। ঠিক আছে, এনিওয়েজ, আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন বা ভেরিকোজ শিরা কি জিনিস? ভেরিকোজ ভেন বা ভেরিকোজ শিরা। এনিওয়ান? ওই ব্লাড কন্টিনিউয়াসলি হচ্ছে অক্সিজেন ব্লাড প্রায় সার্কুলেশন যখন না হয় তখন আমাদের ভেনগুলো কিছুটা উঁচু হয়ে, মানে সেখানে আরেকবার বলো, ঠিক বুঝলাম না। যখন ব্লাড সার্কুলেশন হয় না? মানে ঠিক মতো না হয় তখন, মানে যদি না হয় হুম, তো তখন মানে বিভিন্ন জায়গায় সে মানে ভেনগুলোতে মানে ড্যামেজের সৃষ্টি হয়। হুম। অর্থাৎ বেসিক্যালি যখন ভেনগুলো প্রপার ব্লাড সার্কুলেশন হতে না পারার কারণে ভেনগুলো যখন ফুলে ওঠে এবং আকৃতির পরিবর্তন ঘটায়, তখন সেটাকে আমরা বলছি ভেরিকোজ ভেন বা ভেরিকোজ শিরা। ঠিক আছে, এই ভেরিকোজ ভেন বা ভেরিকোজ শিরাতে কি হয় না, যদি কোনো কারণে কোনো টিস্যু বা মাসেলের স্থিতিস্থাপকতা নষ্ট হয়, ঠিক আছে, বা বিভিন্ন যে ভ্যালভস গুলো আছে আমাদের আর্টারি ভেনের মুখে, যে ভ্যালভস গুলো থাকে, সেই ভ্যালভস গুলো যদি নষ্ট হয় তখন ভেরিকোজ শিরা তৈরি হয়। ঠিক আছে, কোথায় পাচ্ছি? নর্মালি পায়ের শিরায় পাচ্ছি, মলদ্বারের শিরা, অগ্নাশয়ের শিরা, এগুলোতে ভেরিকোজ ভেন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, হেপাটিক পোর্টাল শিরা কি? হেপাটিক পোর্টাল শিরা কি? এটা হচ্ছে লিভারে হচ্ছে যে শিরাটা হচ্ছে ব্লাড সাপ্লাই করে। কোত্থেকে আসে? হেপাটিক পোর্টাল শিরা কোথা থেকে কোথায়? বিদিশা পুরো সাইলেন্ট।
ক্যাপিলারি থেকে হয়ে ও আবার সেই একটা ক্যাপিলারিতে তৈরি করবে, মানে মিশবে আর কি। ওখানে তাকে পোর্টাল শিরা বলছি। যখন হেপাটিক বলে যখন লিভারে যাচ্ছে ওটা, তখন হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে। হেপাটিক পোর্টাল শিরা যখন বলবে মাথায় রাখবে অন্ত্র থেকে যকৃৎ। ঠিক আছে? আচ্ছা, রেনাল পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা আমি বললাম অন্ত্র থেকে যকৃৎ। আবার বলছি রেনাল পোর্টাল শিরা। এটা কোথা থেকে কোথায় আর কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? রেনাল পোর্টাল শিরা কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় না। রেনাল পোর্টাল শিরা কোথায়? অনেকেরই তো জুলজি ছিল এখানে। কার কাছে যদি আমি ভুলে গেছি জুলজি। বিদিশা গার্গী তোমাদের মনে হয় জুলজি ছিল, তাই তো? স্যার জুলজিতে তো এগুলো ছিল না স্যার। জুলজিতে এগুলো ছিল না? না স্যার। সার্কুলেশন, অ্যানিমাল সার্কুলেশন, হিউম্যান সার্কুলেশন। না স্যার, আমাদের ছিল না। আচ্ছা, আমাদের হিউম্যান সার্কুলেশনটা তেমন ছিল না আর কি। মানে আমাদের হিউম্যান ফিজিওলজি পার্টটা ছিল না ওখানে, কোন ইয়ার কিছু তোমরা কিছু পাস জিনিস আউট? ছিল। হ্যাঁ স্যার। তোমরা পাস আউট কোন ইয়ার? 2019। 2019। গার্গীর? আমি স্যার 2018। 2018। আচ্ছা, তখন নিউ সিলেবাস অনেকগুলো বাদ দিয়ে দিয়েছিল। এনিওয়েজ, আচ্ছা, রেনাল পোর্টাল শিরা এটা কিন্তু ওটা তোমাদের বৃক্ক, রেনাল আছে মানে বৃক্ক হবে স্যার। হ্যাঁ, বৃক্ক তো অবশ্যই। বেসিক্যালি রেনাল পোর্টাল শিরা এটা কলাকোষ থেকে বৃক্ক, কলাকোষ থেকে বৃক্ক, এবং দেখা যায় কোথায়? মাছ এবং অ্যামফিবিয়াতে। ঠিক আছে? আচ্ছা, মাছের ফুসফুসকে কেন ভেনাস মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হৃৎপিণ্ড বলা হয় সেটা বললাম। আচ্ছা, আমাকে এবার তুমি বলো কোন প্রাণীর দেহে একচক্রী সংবহন দেখতে পাবে? স্যার মাছেরই তো একচক্রী হবে। বেশ, তাহলে সরল সংবহন কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাবে? মাছ। মাছ। কেন? ওকে সরল সংবহন কেন বলা হয়? স্যার রেনাল পোর্টাল ভেনটা ফিশ আর একটা কার বললেন দেখা যায়? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। অ্যাম্ফিবিয়ার। মাছের সংবহনকে আমরা সরল সংবহন কেন করছি? সিম্পল সার্কুলেশন কেন বলা? যেহেতু ওটা একচক্রী মানে একবারই তো সেটা। বলো বলো বলো, ঠিকঠাক এগোচ্ছে গাড়িটা, বলো। স্যার ব্লাডটা যেহেতু মানে ব্লাডের সার্কুলেশনটা তো একবারই হচ্ছে সেখানে। একবার সার্কুলেশন না, মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্ত একবারই প্রবেশ করে। হ্যাঁ একবারই প্রবলেম। হ্যাঁ সরি, আমার একটু ভাষাতে প্রবলেম হয়েছে। ঠিক আছে, মাছের হৃৎপিণ্ডে রক্ত যেহেতু একবারই প্রবেশ করে, সেই জন্য মাছের সার্কুলেশনকে সরল সংবহন বলা হয়।
প্লাস একে একচক্রী হৃৎপিণ্ডও বলা হয়, মাছের হার্টকে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বেশ। এবার তিনটে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড মানে অ্যাম্ফিবিয়ান্স, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো, মিশ্র হৃৎপিণ্ড কাকে বলে? কি স্যার আরেকবার কি বলবেন? কি স্যার? মিশ্র হৃৎপিণ্ড, মিশ্র হৃৎপিণ্ড, মিক্সড হার্ট। মিক্সড। আর রেপটাইলসদের ক্ষেত্রে যেটা দেখা যায়। খালি রেপটাইল নয়, একটা জিনিস মাথা রাখবি, যে হার্টেতে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড হ্যাঁ, মিক্সিং হয়, আমাদের সেই হার্টকেই আমরা মিশ্র হার্ট বলবো। সিভিয়ার ক্ষেত্রেও দেখা যায়, মানে তিনটে প্রকোষ্ঠযুক্ত যাদের থাকবে তাদেরই মিশ্র দেখা যাবে। একদম, তিনটে অথবা 3.5টে হ্যাঁ। মিশছে তো, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের ব্লাড ডিঅক্সিজেনের মিশে যাচ্ছে হ্যাঁ। সেখানে। ঠিক আছে? আচ্ছা, ঠিক সেম ওয়েতে যে ক্ষেত্রে রক্ত মিশে যায় সেই হার্টকে অসম্পূর্ণ দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়, ইনকমপ্লিটলি ডাবল সার্কিট হার্টও বলা হয়, ইনকমপ্লিটলি ডাবল সার্কিট হার্ট। ঠিক আছে? তার মানে তিনটে প্রকোষ্ঠ বা 3.5টে প্রকোষ্ঠ, এই হার্টগুলোর কিন্তু অনেকগুলো নাম চলে আসছে। একটা হচ্ছে মিশ্র হৃৎপিণ্ড, আবার ওটাকে আমরা বলছি অসম্পূর্ণ দ্বিচক্রী হৃৎপিণ্ড বা ইনকমপ্লিটলি ডাবল সার্কিট হার্ট। ঠিক আছে? দেখো এই অবধি পয়েন্টস গুলো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এবার চলে আসি আমরা একটু 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড বা প্রপার যাদের ক্ষেত্রে আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড বা দ্বিচক্রী সার্কুলেশন দেখতে পাচ্ছি। পাখি বা স্তন্যপায়ী। পাখি বা স্তন্যপায়ীর ক্ষেত্রে আমরা 4 চেম্বার হার্ট দেখি, তাই তো? হ্যাঁ স্যার। বার্ড আর ম্যামল, এদের ক্ষেত্রে 4 চেম্বার হার্ট দেখছি। ওকে, এই 4 চেম্বার হার্টকে আমরা বলছি ডাবল সার্কিট হার্ট, তাই তো? এদেরকে আমরা ডাবল সার্কিট হার্ট করছি। বেশ, বার্ড এবং ম্যামল এই যে গ্রুপটা, এদের দেহে যে আমরা সংবহন দেখি, ঠিক আছে, এদের দেহে যে সংবহন দেখি, কত প্রকার সংবহন দেখতে পাওয়া যায় দেখো, বলো দেখি। বার্ড দুই এবং প্রকার, স্তন্যপায়ী দেখে কত প্রকার? 2 প্রকার। বেশ, কি কি? একটা পালমোনারি সার্কুলেশন আর একটা সিস্টেমিক সার্কুলেশন। ওকে, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে সিস্টেমিক। কে বললে? আনসারটা কে দিলে? লিনা। লীনা। আচ্ছা, লীনা দিলে। বেশ, আচ্ছা। মধুরিমা, গার্গী, বিদিশা স্যার, বক্তব্য? স্যার হ্যাঁ, বলো। আর কেন স্যার হেপাটিক এগুলো তো পাওয়া যায়, হেপাটিক করোনারি এগুলো তো পাওয়া যায় স্যার। হেপাটিক করোনারি কি এগুলো? মানে হেপাটিক পোর্টাল যে সিস্টেমিক সার্কুলেশন, সার্কুলেশনের করোনারি মধ্যে। সার্কুলেশন। ওটা তো কিছুটা সিস্টেমিকের মধ্যে গেল। আচ্ছা বিদিশা যেটা বলছিল, যে পয়েন্টটা ধরেছে, একদম ঠিক। কি? প্রাণী এবং এই প্রাণী বলছি, বার্ড এবং ম্যামেলের ক্ষেত্রে
আমরা মূলত 3 রকমের সংবহন দেখি। কি কি? এক, 3 রকমের সংবহন দেখে থাকি। এক, যেটাকে আমরা ফুসফুসীয় সংবহন বলছি। ফুসফুসীয় সংবহন বা যেটাকে আমরা পালমোনারি সার্কুলেশন। দ্বিতীয়, দেহজ সংবহন, যেটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলছি। আর 3 নাম্বার হচ্ছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন বাংলায় পোর্টালই বলে, ঠিক আছে। এই পোর্টাল সংবহনের মধ্যে কিন্তু বিদিশা একটা কথা ঠিক বলেছে, পোর্টাল সংবহনের মধ্যে হেপাটিক পোর্টাল ভেন বা রেনাল পোর্টাল ভেনের মাধ্যমে সংবহন ঘটে থাকে। এই পোর্টাল সংবহনেতে হেপাটিক পোর্টাল ভেন বা রেনাল পোর্টাল ভেন এর মাধ্যমে সংবহন ঘটে থাকবে। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, যদি তোমাকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড বা দ্বিচক্রী সংবহন কাকে বলে, কি বলবে? কি জিনিস, কি বলবে? ব্লাডটা যখন দুবার হার্টে মানে পাস করছে আর কি, তখন তাকে দ্বিচক্রী সংবহন বলছে। যে সংবহনে হৃৎপিণ্ডে রক্ত দুটো পৃথক চক্রের মাধ্যমে দুবার প্রবেশ করে। একটা অক্সিজেন ব্লাডের চক্র, একটা ডিঅক্সিজেন ব্লাডের চক্র, ঠিক আছে, তাকে আমরা বলছি দ্বিতন্ত্রী হৃৎপিণ্ড। আচ্ছা, এবার তাহলে আমাকে জিনিস বলো, হিউম্যান ব্লাড সার্কুলেশন কে প্রথম অবজার্ভ করেছিলেন বা এক্সপ্লেন উইলিয়াম করেছিলেন? হার্ভে স্যার। উইলিয়াম হার্ভে। সালটা মনে আছে? 1628, ঠিক আছে। আচ্ছা, অন অ্যান অ্যাভারেজ হৃৎপিণ্ডের ওজন কত? আমার ওটা তো স্যার মেল ফিমেলে আলাদা আলাদা, হ্যাঁ, মেলের অ্যাভারেজ বলো, ফিমেলের অ্যাভারেজ বলো তাহলে। মানে ওই 250 অ্যাপ্রক্স এরকম হচ্ছে স্যার, 250 গ্রাম। 250 গ্রাম? হুম। মানে তোমার ক্ষেত্রে বলছো না মহিলার ক্ষেত্রে বলছো? হ্যাঁ, এটা ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে আর টু আচ্ছা, মেলদের ক্ষেত্রে? 300। হ্যাঁ, 280 না, হ্যাঁ এটা 280 300 ইন কেস অফ মেল। মেলের ক্ষেত্রে 300 গ্রামের আশেপাশে, আর ফিমেলদের ক্ষেত্রে 220 থেকে 250 গ্রামের আশেপাশে, ঠিক আছে। আচ্ছা বেশ, পেরিকার্ডিয়াম কি জিনিস? আর এই পয়েন্টগুলো হৃৎপিণ্ডের কিন্তু বাইরের দেখে যে, রাখবে। হৃৎপিণ্ডের বাইরের বাইরের যে আবরণ। বাইরের আবরণী, এটাকে বলে পেরিকার্ডিয়াম, তাই তো? হ্যাঁ। হুম। পেরিকার্ডিয়ামের কাজ কি, দরকার কি আছে পেরিকার্ডিয়াম? মানে হৃৎপিণ্ডকে মানে কোনো বাইরের আঘাত থেকে রক্ষা করে, মানে করা। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে পেরিকার্ডিয়াম, কি?
মনে পড়ছে না স্যার। ওই যে প্রয়োজনের একটা তুলনায় বেশি প্রসারিত হতে দেয় না হার্টকে। বোঝা গেল? হুম। প্রয়োজনের তুলনায় বেশি হার্টকে প্রসারিত হতে দেয় না। ঠিক আছে? আচ্ছা, পেরিকার্ডিয়ামের দুটো অংশ থাকে, নামগুলো মনে আছে? হ্যাঁ স্যার, কি কি? ওই যেটা মানে ভিতরের দিকের অংশ সেটা হলো ভিসেরাল স্তর, আর যেটা বাইরের দিকে সেটা হলো পেরিকার্ডিয়াল, এই প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর, ঠিক আছে। কিন্তু আহ পেরিকার্ডিয়ামের ভেতরের আবরণীর নাম কি? ওখানে তো স্যার ভিতরের আবরণ, স্যার মানে যে হৃৎপিণ্ডের প্রাচীর, মানে যেখানে ভিতরে আরো যে তিনটে স্তর থাকে, ওটা হুম, ওটা তো স্যার ওই এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। হুম, গুড। এই তিনটে স্তর হলো। আরো একটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়ামের একদম ভেতরের স্তর যেটি, ঠিক আছে, সেটা একরকম তন্তুময় যোগকলা দিয়ে তৈরি হয়। একে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে? আর বাইরের দিকে যে পর্দাটা, সেটাকে আমরা বলছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। মাঝের দিকে ভিসারাল পেরিকার্ডিয়াম, এরকম থাকে। কিন্তু ভেতরের পর্দাটার নামটা মাথায় রাখবে, কারণ এটা তন্তুময় যোগকলা দিয়ে তৈরি। তার নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, স্যার, নেক্সট। হ্যাঁ, বলো। স্যার ওই মানে যেটা ভিতরে হৃৎপিণ্ড কাছাকাছি, যেটা ভিসেরাল স্তর, যেটা ওটাই হ্যাঁ, কি মানে ফাইব্রাস পেরিকার্ডিয়াম হ্যাঁ, একই? হ্যাঁ, 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 ঠিক। আচ্ছা, এবার আমাকে দিন হলো পোটেনশিয়াল স্পেস কি? পোটেনশিয়াল স্পেস কি? এটার আমি কোনো বাংলা পাইনি এখনো পর্যন্ত, আজ অব্দি। এটা পোটেনশিয়াল স্পেসই লেখা হয়। পোটেনশিয়াল স্পেস। আচ্ছা, দুটো লেয়ার আমরা দেখতে পাই তো, প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসারাল পেরিকার্ডিয়াম। আর হ্যাঁ, যেখানে ওই ফ্লুইডটা এই থাকে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, হ্যাঁ বলো। যেখানে ওই যে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে ওটাই। হ্যাঁ, দুটো ডেফিনেটলি থাকবে। মানে পোটেনশিয়াল স্পেস হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানের যে স্পেস, ঠিক আছে, মাঝখানের স্পেসটাকে বলা হয় পোটেনশিয়াল স্পেস। স্যার ওটাকে তো সেই পেরিকার্ডিয়াল ক্যাভিটিও বলে স্যার। হ্যাঁ, বলতেই পারো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, স্যার। হৃৎপিণ্ড প্রাচীরের তিনটে স্তর, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে তিনটে স্তর, এন্ডো, মায়ো আর এপি, এই যে তিনটে স্তর, এই তিনটে স্তরের মধ্যে কোন স্তরে কোলাজেন ফাইবার দেখতে পাওয়া যায়?
স্যার মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম হ্যাঁ মা- হ্যাঁ, মায়োকার্ডিয়াম ভেরি গুড, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ভেরি গুড। নাম্বার 1। নাম্বার 2, ইন্টারক্যালেটেড ডিস্ক কোন স্তরে দেখা যায়? কোন স্তরে দেখা যায় ইন্টারক্যালেটেড ডিস্ক? এটাও কিন্তু মায়োকার্ডিয়াম স্তরেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার হৃৎপিণ্ডের বা হার্টের কন্ডাক্টিং টিস্যু কত রকমের দেখি আমরা? হার্টের কন্ডাক্টিং টিস্যু কত রকমের দেখতে পাওয়া যায় মনে আছে? হার্টের কন্ডাক্টিং টিস্যু 3 রকম মেনলি। কি কি? নাম্বার 1, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। নাম্বার 2, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। আর নাম্বার 3, কন্ডাক্টিং ফাইবার। বুঝা গেল? আচ্ছা, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড এর কাজ কি বা একে কি নামে ডাকা হয়? পেসমেকার অফ হার্ট। কার হ্যাঁ, ন্যাচারাল পেসমেকার। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড মানে এভি নোডকে কি বলা হয়? ইমার্জেন্সি পেসমেকার। না, এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। ঠিক আছে, মাথায় রাখবে এসএ নোড যে উদ্দীপনা সৃষ্টি করে তাতে হৃৎপিণ্ডের মিনিটে 60 থেকে 80 বার সংকোচন প্রসারণ ঘটে। এটাকে বলা হয় সাইনাস রিদম। ঠিক আছে, এটাকে বলা হয় সাইনাস রিদম বা সাইনাস ছন্দ। এভি নোড যে উদ্দীপনা সৃষ্টি করে নর্মালি পারে না করতে, এভি নোড উদ্দীপনা সৃষ্টি করতে। ও বেসিক্যালি এসএ নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে নীলাতে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা যে রিজার্ভ পেসমেকার। তো ওই এসএ নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে নীলাতে যে পাঠায়, এর ফলে যে উদ্দীপনা পাঠাচ্ছে তাতে তার মান হচ্ছে মিনিটে 40 থেকে 60 বার। এভি নোডের জন্য যে উদ্দীপনা তাকে বলা হয় নোডাল রিদম। তাকে আমরা বলছি নোডাল রিদম। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ এ হচ্ছে কি না, বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের কাজ কি? ওই কন্ডাকশনটাকে ভেন্ট্রিকেল দিয়ে নিয়ে যায় আর কি। হুম, তাহলে আমাকে একটা কথা বলো, বান্ডেল অফ হিস আর পার্কিনজি ফাইবার এই দুজনের মধ্যে সম্পর্ক কি? কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। বান্ডিল অফ হিগস থেকে পার্কিনজি ফাইবারের থ্রু দিয়ে আবার পুরো মায়োকার্ডিয়ামে কন্ডাকশন হয়। বেসিক্যালি হ্যাঁ, বেসিক্যালি বান্ডেল অফ হিস
নিলয় প্রাচীরে যখন প্রবেশ করছে তখন এটা কি হচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বান্ডিল অফ হিস যখন নিলয় ওখানে প্রবেশ করছে তখন অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। এইটাকেই বলা হয় পারকিনজি ফাইবার। যদি কোনো কারণে এসএ নোড বা এবি নোড ইম্পালস তৈরি করতে না পারে, উত্তেজনা তৈরি করতে না পারে, তখন বান্ডিল অফ হিস উত্তেজনা তৈরি করে। ঠিক আছে, আর এই উদ্দীপনার হার কত, অর্থাৎ বান্ডিল অফ হিসের উদ্দীপনার হার কত না, মিনিটে 30 থেকে 35 বার। ঠিক আছে, তো নেচার অনেকগুলো ব্যাকআপ পয়েন্ট কিন্তু তোমার হার্টকে দিয়ে রেখেছে। ঠিক আছে, আজকে যেগুলো বললাম এগুলো বোঝা যাচ্ছে তো? দেখো, হ্যাঁ স্যার, স্যার এই নোটটা একটু দিয়ে দেবেন, কোনটা গো? এই এই হিউম্যান সার্কুলেশনের পার্টটা। হিউম্যান সার্কুলেশনের পার্টটা, তাই তো? আজকে যে টপিক গুলো পড়ালেন না বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, পাঠিয়ে দেবো আমি এগুলো, আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে। এই পার্টটা আমাকে নেক্সট ডেতেও কন্টিনিউ করতে হবে, কারণ এই পার্টটা বেশ বড়, হিউম্যান সার্কুলেশনটা। ঠিক আছে, বেশ খানিকটা বড়, নেক্সট ডেতে আমাকে কন্টিনিউ করতে হবে, তাই পাঠিয়ে দেবো, তোমরা দেখতে থেকো আস্তে আস্তে। তাহলে আমাকে একটা কাজ করো, নেক্সট ক্লাসে আমাকে একটু ধরিয়ে দিও, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ইন্টারনাল স্ট্রাকচার, অন্তর্গঠন। ঠিক আছে, এখান থেকে আমি আবার টপিকটা শুরু করব। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আজকে এই অবধি রাখলাম। স্যার আহ, নেক্সট ডেতে শুধুই সার্কুলেশন করাবেন? দেখো, আগে আমি এই হার্টের পার্টটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, তারপর আচ্ছা, যে সময়টা থাকবে সেই সময়টাতে কি এক্সপ্রেশন ধরবো না অন্য কোনো পার্ট ধরবো বলো? কি বললেন স্যার, সেই সময়টাতে কি করবেন? মানে এক্সক্রিশন বা রেচনটা ধরবো নাকি অন্য কোনো টপিক ধরবো, যেটা বলবে। আপনি যেটা বলবেন কোনটা করবেন? তোমরা বলো না। যেটা বলবে। স্যার ওই নার্ভাস সিস্টেম ওটা করবেন স্যার? নার্ভাস সিস্টেম হ্যাঁ হ্যাঁ। করতে পারো, কোনো অসুবিধা নেই, করো। নার্ভাস সিস্টেমটা বিরাট বড় একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, ওটা করো, হ্যাঁ কোনো ওটা তো অসুবিধা নেই। দেখলাম অনেক ভেঙে ভেঙে অনেকগুলো টপিক আছে তাই। হ্যাঁ, করো, নার্ভাস সিস্টেম করো, নার্ভাস সিস্টেম অনেক জায়গা করার আছে, হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার। হুম, চলো তাহলে আগের দিন নেক্সট ডে আগে আমরা হার্টটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে নার্ভাস সিস্টেম শুরু করব। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো দেখে নাও, আমি এর নোটসটাও আমি পাঠিয়ে দেবো, হিউম্যান সার্কুলেশনটা। ওকে, স্যার আজকে এখন দিতে পারবেন? এখন তো পসিবল হবে না, মানে আজকে বা কালকের সকালের মধ্যে? কালকে সকালের মধ্যে তো হবে না গো, কালকে যদি দিতেও হয় আমাকে কালকে দিতে আমার তাহলে রাত্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, আমি দেখছি যদি আজ রাত্রির মধ্যে করে দিতে পারি, দেখি না তো কালকে রাত্রিরে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। নেক্সট ক্লাস হবে? নেক্সট ডে এখনো পর্যন্ত যা ঠিক থাকে, দেখো নর্মালি তো আমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস হয়। ঠিক আছে, নর্মালি। এবার যদি কোনো কারণে এই দিনগুলো এদিক ওদিক হয়ে যায়, তো তখন অন্যদিন অ্যাডজাস্ট করতে হয় ক্লাস, তখন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি দেখছি আরো এক্সট্রা ক্লাসের কথা, আমি অভিষেক কাছে অলরেডি কথা বলেছি, এক্সট্রা ডে এর কথা, নইলে সিলেবাসটা কভার করা যাবে না, তো দেখে নিচ্ছি আমি সেটা। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো বললাম এগুলো ক্লিয়ার তো মোটামুটি? হ্যাঁ স্যার।
ঠিক হ্যাঁ আছে স্যার। চলো আমি দেখছি যদি আজ রাত্রে না তো কালকের মধ্যে আমি নোটগুলো পাঠাচ্ছি সার্কুলেশনে, হিউম্যান সার্কুলেশন। ঠিক আছে, ওকে চলো তাহলে আজকে এই অবধি রাখলাম, হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে ওকে।